মাঝে মাঝে মনে হয় শহরের কোলাহল ছেড়ে পাহাড় জঙ্গলে ঘেরা প্রকৃতির মাঝে দুটো দিন কাটাতে পারলে কতই না ভালো হতো। কিন্তু এত কিছু একসাথেই মানে তো ৩-৪ দিনের ছুটি লাগবে, সঙ্গে অনেক টাকার ধাক্কা। চিন্তা নেই, আজ আপনাদের এই ধারণাকে ভুল প্রমাণ করে আপনাদেরকে নিয়ে যাব কলকাতার কাছেই পাহাড়, ঝর্ণা, ড্যাম, জঙ্গল ও মন্দিরকে ঘেরা অভূতপূর্ব এক চেনা অচেনার দর্শনীয় স্থান থেকে। সত্যি কথা বলতে, ভ্রমণ পিপাসু বাঙালির ভ্রমণ করতে টাকা নয়, লাগে আমাদের মনের অদম্য ইচ্ছাশক্তি। তাই প্রিয়জন বা ফ্যামিলির সাথে কম খরচে ট্রেনে করে ট্যুর প্ল্যানটি কিভাবে করবেন, কোন ট্রেনই বা যাবেন এবং সেখানে পৌঁছে সাইট সিনগুলি কিভাবে বা ঘুরে দেখবেন, সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ কোথায় বা সারবেন। আপনারা যদি আদিম জঙ্গলের বুকে প্রকৃতির মাঝে থাকতে চান তাহলে কোথায় থাকলে ভালো হয় সেই সন্ধান ও সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকে আমাদের এই ভিডিওটি। তাই চটপট আর দেরি না করে শুরু করি আজকে আমাদের জার্নি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল এডিকশন। আজকে হচ্ছে 11ই জানুয়ারি, শনিবার। তো স্বাগত জানাই সবাইকে আমার এই নতুন ব্র্যান্ড নিউ একটা জার্নিতে। তো যদি কলকাতা থেকে আপনাদের একদিনের সফরে জঙ্গল, নদী, পাহাড়, ঝর্ণা এবং মন্দির, লেককে ঘেরা অভূতপূর্ব জায়গার সন্ধান করে থাকেন তাহলে সেটা আজকে কিন্তু আপনারা এই ব্লগে দেখতে পেয়ে যাবেন। আমি এখন আছি বন্ধুরা সাঁতরাগাছি স্টেশনে, এই যে পিছনে দাঁড়িয়ে আছে। তো এখনই খবর হলো জাস্ট বন্ধুরা 12885 শালিমার আরণ্যক এক্সপ্রেস এবং এক্ষুনি আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন যাওয়া যাক। আমাদের আজকে জার্নি স্টার্ট করছি সাঁতরাগাছি স্টেশন থেকে, হাওড়া থেকে নয়। কারণটা আপনাদের রাস্তায় যেতে যেতে বলছি যে কেন হাওড়া স্টেশন থেকে যেতে পারলাম। তো সমস্যাটা কি হয়ে গেছিলো, আমার ট্রেনের টিকিট ছিল বারবিল জনশতাব্দীতে, বাট আমাদের লোকাল ট্রেন লেটে যাওয়ার জন্য আমি ঠিক সময় হাওড়া পৌঁছতে পারিনি। প্রায় 1 ঘন্টার ওপর লেট, বুঝতেই পারছেন। তো এখন ওই জন্য নেমে পড়লাম বাধ্য হয়ে সাঁতরাগাছি। হাওড়া থেকে চলে এলাম এখান থেকে আজকে আমাদের জার্নিটা শুরু করব। আপনাদের A to Z সমস্ত ইনফরমেশান দেবো এই ভিডিওর মাধ্যমে। একটা ছোট্ট জায়গা পর্যন্ত মিস করবেন না, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে দিন চ্যানেলে সাবস্ক্রাইব। তো আপনারা যারা হাওড়া থেকে ট্রেন পাচ্ছেন না তারা কিন্তু এই রুটটা ধরতে পারেন। আমি ভায়া মেদিনীপুর হয়ে তারপর ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো আজকে। বন্ধুরা, আজ আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া থেকে ঝাড়গ্রাম, যা আমরা সবাই জঙ্গলমহল নামে জানি। তবে আপনাদের বলে রাখি, আজকে আমি কিন্তু সাঁতরাগাছি থেকে ট্রেন ধরবো, যার কারণে আমরা আজকে প্রথমে সাঁতরাগাছি থেকে মেদিনীপুর যাব এবং সেখান থেকে ঝাড়গ্রাম। এই জার্নির ক্ষেত্রে বেস্ট যে ট্রেনটি হলো 12885 আরণ্যক এক্সপ্রেস। ট্রেনটি শালিমার স্টেশন থেকে 7:45 ছেড়ে প্রায় 125 কিলোমিটার অতিক্রম করার পর সকাল 10টায় আপনাদের মেদিনীপুর স্টেশনে পৌঁছে দেবে এবং সেখান থেকে গাড়ি করে চলে যেতে পারেন ঝাড়গ্রাম, যেটা আমি পরবর্তীতে ভিডিওয়ে আপনাদের দেখাবো। এই ট্রেনে আমার ভাড়া পড়েছিল মাত্র 90 টাকা। আর আরণ্যক এক্সপ্রেসে মোট 5টি জেনারেল, 4টি সেকেন্ড সিটার ও একটি এসি চেয়ার কার কিন্তু পেয়ে যাবেন। তাই বলাই চলে ট্রেনটি কিন্তু তুলনামূলকভাবে ফাঁকাই থাকে। তাই আপনারা চাইলে কিন্তু স্টেশনে এসে টিকিট কেটে যেতে পারেন। আগের থেকে টিকিট বুক করার সেরকম প্রয়োজনীয়তা কিন্তু নেই। আমি এই ট্রেনটি 8টার সময় সাঁতরাগাছি থেকে কিন্তু ধরেছিলাম। বন্ধুরা, 1.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টেশন, সেটা হচ্ছে খড়গপুর জাংশন। খড়গপুর বিখ্যাত তো আপনারা সবাই, খড়গপুর আইআইটির জন্য, এবং দ্বিতীয়ত খড়গপুর বিখ্যাত হচ্ছে এটা হচ্ছে চতুর্থ লংগেস্ট যাকে বলে রেলওয়ে স্টেশন। প্রথমত হচ্ছে আপনার কর্ণাটকের হুবল্লি, দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশের গোরখপুর, তৃতীয় হচ্ছে আপনার কেরালার কোল্লাম এবং চতুর্থ হচ্ছে খড়গপুর জাংশন। এটার রেলওয়ে স্টেশনের যে ডিস্টেন্স বা লেন্থ যেটা, সেটা হচ্ছে 1.17 কিলোমিটার। যাওয়া যাক বন্ধুরা, এই যে পিছনে যাচ্ছি বগিতে। বলাই বাহুল্য, এই ট্রেনটি কিন্তু স্পেশালি আপনারা যারা হাওড়া থেকে ট্রেন ধরতে পারবেন না অথবা কোনো কারণবশত হাওড়া থেকে সকালের ট্রেন যদি আপনাদের মিস করে ফেলেন, সেক্ষেত্রে এই ট্রেনটি কিন্তু খুবই একটি অপশান ভালো বলে রাখি। এছাড়াও যারা আপনারা হাওড়া থেকে ট্রেন ধরবেন ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে, বেস্ট সকালের দিকে 2টি ট্রেন কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথম ট্রেন 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে 6:20 ছেড়ে সকাল 8:24 আপনাদের ঝাড়গ্রাম পৌঁছে দেবে।
এই ট্রেনে সেকেন্ড সিটারের ভাড়া হয়ে যাবে 115 টাকা এবং চেয়ার কারের ভাড়া পেয়ে যাবেন 360 টাকা। অথবা আপনারা পরবর্তী ট্রেনটিও কিন্তু চয়েস করতে পারেন, সেটি হলো 12871 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, যেটি সকাল 6টা বেজে 30 মিনিটে ছেড়ে সকাল 8টা বেজে 38 মিনিটে আপনাদের ঝাড়গ্রাম পৌঁছে দেবে। ভাড়া পড়বে এক্ষেত্রে সেকেন্ড সিটার 100 টাকা, চেয়ার কারে আপনাদের পড়বে 340 টাকা এবং থার্ড এসিতে আপনাদের ভাড়া পড়বে 555 টাকা। ভিডিওটি আগে দেখতে থাকুন, আমি ট্রান্সপোর্ট আরও ওখান থেকে নেবে মেদিনীপুর থেকে কীভাবে যাবেন সমস্ত ডিটেলস এই ভিডিওতে দিয়েছি। কোনো পার্ট কিন্তু স্কিপ করবেন না, তাহলে অনেক ইনফরমেশন কিন্তু মিস করে যেতে পারেন। আসুন ভিডিওটা আগে দেখতে থাকুন। বন্ধুরা, আমরা নেমে পড়লাম কোথায়? মেদিনীপুর স্টেশনে। এবার এই স্টেশন থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে বাইরের দিকে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনার এক্সপ্রেস এখানে আমাদের দাঁড়িয়ে আছে। তো চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক। বাইরে গিয়ে অটো টোটো সমস্ত কিছু বুক করতে হবে, দেখাচ্ছি আপনাকে। তো বন্ধুরা, আমি মেদিনীপুর স্টেশন থেকে গাড়ি করে নিলাম। এখানে বিভিন্ন রকমের কাজ অ্যাভেলেবেল আছেন, তা বলার জন্য সবচেয়ে বেস্ট যাকে পেয়েছি, মানে আমাদের দাদারা যে নিয়ে যাচ্ছেন, এখানে দাদা আছেন আর একজন কাকু আছেন। তো ওনাদেরকে জিজ্ঞাসা করি চট করে, মেদিনীপুর স্টেশনে যদি আপনারা এসে এখান থেকে ঝাড়গ্রাম যেতে চান, সামনে তো বাস স্ট্যান্ড অ্যাভেলেবেল আছেই, আপনারা বাস স্ট্যান্ড এখানে টোটো চলছে, চলে যেতে পারেন। নাহলে এখান থেকে কিন্তু 4 চাকা গাড়ি করে আপনারা কিন্তু যেতে পারেন। বন্ধুরা, মেদিনীপুর স্টেশন থেকে ঝাড়গ্রামের দূরত্ব প্রায় 38 কিলোমিটারের মতন। আমি এই ক্ষেত্রে 4 হুইলার বুক করে নিলাম সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি ঘুরে দেখার জন্য। আপনারা চাইলেই মেদিনীপুর স্টেশন থেকে মেদিনীপুর বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে একটি বাস ধরে নিতে পারেন, যা প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন ঝাড়গ্রাম যাওয়ার। ভাড়া পড়বে আপনাদের জনপিছু ওই ধরুন 50 টাকা মতন। মেদিনীপুর স্টেশন থেকে আপনাদের মেদিনীপুর বাস স্ট্যান্ডের দূরত্ব পায়ে হাঁটা অলমোস্ট 1 কিলোমিটারের মতন। এছাড়াও যারা ভাবছেন কলকাতা থেকে ডাইরেক্ট বাসে আসবেন ঝাড়গ্রাম, তাদের জন্য বলে রাখি, ধর্মতলা থেকে আপনারা এসবিএসটিসির বাস পেয়ে যাবেন ঝাড়গ্রাম আসার, এবং সেটি দুটো রুটে আসবে। একটি ভায়া মেদিনীপুর, যেটি ধেড়ুয়া দিয়ে আসবে, অন্যটি ভায়া লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম আপনাদের পৌঁছে দেবে। আপনাদের সুবিধার্থে আমি বাসের সময়সূচিটা স্ক্রিনে এখন দিয়ে দিলাম, এই দেখুন যাচ্ছে। এই হচ্ছে ঝাড়গ্রামের বন্ধুরা লেভেল ক্রসিং বা ফাটক, ঠিক আছে? ওই দিকটা হচ্ছে ঝাড়গ্রামের ওই যে স্টেশন দেখতেই পাচ্ছেন, সামনেই হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন। আমরা এখন রেলওয়ে ফাটক খোলা হলো, এই ঝাড়গ্রাম টোপকে এখন মেন রোডে দিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা তাহলে ঝাড়গ্রাম থেকে এখন চলে এলাম কনক দুর্গা টেম্পল। আমাদের আজকের এই একদিনের সফরের গন্তব্যের প্রথম ডেস্টিনেশন সেটা হচ্ছে কনক দুর্গা মন্দির। এই যে সামনেই মন্দির আছে বন্ধুরা। মোটামুটি ঝাড়গ্রাম স্টেশন থেকে 14 থেকে 15 কিলোমিটার। রাস্তার কন্ডিশন আপনাদের আপডেট দিলাম, খুব একটা ভালো নয়। চলুন এবার ভিতরে যাওয়া যাক, মন্দিরের ভিতরে। বন্ধুরা, আপনাদের যেটা বলছিলাম, সামনে প্রচুর পরিমাণে বাঁদর এবং হনুমান ছোট ছোট বসে আছে। আশপাশটা দেখতেই পাচ্ছেন। এই পরিস্থিতিতে যদি আপনাদের হাতে বা চোখে চশমা বা সানগ্লাসেস বা কোনো ধরনের মানি ব্যাগ পার্স থাকে, কেয়ারফুলি আসবেন। টুক করে চিনি নিয়ে কিন্তু চলে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। এই দেখুন সব বসে আছে। মন্দিরের বিপরীতে ঠিক পুজো দেবার সমস্ত ডালা টালা কিনতে পাওয়া যায়, প্রচুর দোকান আছে এখানে। ক টাকা করে কি ডালা? আর আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি আচ্ছা 5, 10, 20, 15, তারপর হচ্ছে 25, 30 এতগুলো জিনিস আছে। আর সমস্ত রেট কিন্তু এখানে লেখা আছে, দেখুন। কনক দুর্গা মন্দির এটি দেবীর স্বপ্নাদেশে তৈরি হওয়া মন্দির। দেবী মহামায়া আজ থেকে প্রায় 500 বছর আগে চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংকে স্বপ্নের মাধ্যমে আদেশ করেন যে তেনার একটি মন্দির স্থাপন করতে হবে এবং সেখানে নিত্য পুজো করতে হবে। পরের দিন এই স্বপ্ন আরও 2জন পান রাজার সাথে সাথে। তেনারা ছিলেন এই রাজ্যেরই লোক, একজন প্রতিমা শিল্পী যোগীন্দ্রনাথ কাবিল্লা ও আরেকজন রামচন্দ্র সারেঙ্গী। তাদেরকে দেবী স্বপ্নের মাধ্যমে জানান যে দেবীর মূর্তি কেমন হবে ও নিত্য পূজার ব্যবস্থাপনাই বা কেমনভাবে করতে হবে। স্বপ্নাদেশ অনুযায়ী দেবীর নির্দেশ মতো রানীর হাতে সোনার কাকন দিয়ে রাজা নির্মাণ করান এই মন্দিরের দেবী মূর্তি। নাম হয় কনক দুর্গা। সেই থেকে মন্দিরটির নাম হয় কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ডুলুং নদীর তীরে অবস্থিত গভীর জঙ্গলে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই মন্দির। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন অশ্বারোহিণী চতুর্ভুজা মা দুর্গা।
1960 সালে আসল মূর্তিটি চুরি হয়ে গেলে বছর 6 মধ্যেই গোপীনাথ সিংয়ের বংশধরেরা অষ্টধাতুর একটি কনক দুর্গার মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করান। এখানে দেবী মা মহামায়া কিন্তু মা চণ্ডী রূপে বিরাজমান। আসুন বন্ধুরা, এই ধরনের সম্পূর্ণ তথ্য এবং খুঁটিনাটি বিষয়ে ভিডিও দেখতে থাকুন এবং আগে আরও অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। তো বন্ধুরা, পুরোহিত মশাইয়ের কাছ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে এই যে অতিথি নিবাস পিছনে দেখছেন যেটা, সেটা এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি। তো উদ্বোধন হলে কিন্তু এটা যে বড় বড় অফিসার লেভেলের যা পুলিশ বা অন্যান্য স্থানীয় যারা কর্মকর্তা আছেন ওনাদের জন্য এটা হবে, সাধারণ মানুষের জন্য কিন্তু এই নিবাসটা নয়। এই যে বন্ধুরা, এই হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে ডুলুং নদী। চলুন ডুলুং নদীটা থেকে একটু ঘুরে আসা যাক। আশা করি আমি যে মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের জানালাম সেটা শুনে আপনাদের কিন্তু খুব ভালো লেগেছে এবং এই ইতিহাসটা জেনে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হলেন। তাহলে ভিডিওটা লাইক করে দেবেন চটপট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন এইভাবেই এখন যেমন আছেন। এই হচ্ছে বন্ধুরা ডুলুং নদী, কত সুন্দর লাগছে বুঝতে পারছেন জায়গাটা, এত পরিষ্কার সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন পুরো ল্যান্ডস্কেপটা কত সুন্দর লাগছে, অসাধারণ। আপনাদের বন্ধুরা একটা কাজ করি, একবার 360 ডিগ্রি ভিউটা দিয়ে দিই আশপাশের এলাকাটা, ঠিক আছে? দেখুন তো শীতকালের জন্য বন্ধুরা এই ধরনের ডেস্টিনেশন কিন্তু আদর্শ হিসাবে মানা যেতে পারে, যদি পেয়ে যান হাতে একদিনের ছুটি এবং সঙ্গে এক বুক সাহস এবং টিকিটটা যদি জোগাড় করতে পারেন চট করে চলে আসতে পারেন। আমি আপনাদের দেখালাম দুটো পদ্ধতি, সেটা হচ্ছে যদি আপনারা ডাইরেক্ট ঝাড়গ্রাম নেবে সেখান থেকে আসতে চান সেটাও আসতে পারেন, অথবা যদি কোনোভাবে আপনারা ম্যানেজ করতে পারেন খড়গপুর পর্যন্ত লোকাল ট্রেন, সেখান থেকে মেদিনীপুর বা মেদিনীপুর পর্যন্তই লোকাল ট্রেন, সেখান থেকে কীভাবে আসবেন সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন, ইনস্টাগ্রামে ডিএম করবেন অথবা ফেসবুকে হ্যান্ডেল আমি দিয়ে রেখে দিয়েছি, সেই হ্যান্ডেলে গিয়ে আপনি পিং করতে পারেন। চলুন, এই ডেস্টিনেশন তো আপনাদের দেখানো হলো, আগে যাওয়া যাক নতুন খোঁজে নতুন জায়গা। বন্ধুরা, কনক দুর্গা মন্দির থেকে একদম সামনেই জাস্ট খালি হাঁটা পথ, বেশিক্ষণ লাগলো না, গাড়িতে 5 মিনিট মতো লাগলো জাস্ট। তো চলে এলাম আমরা কিন্তু এবার চিল্কিগড় রাজবাড়ি। এটি হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশনের দ্বিতীয় ঘুরবার জায়গা। চলুন চটপট করে সামনে রাজবাড়িটা আপনাদের দেখাই, এত সুন্দর রাস্তার উপর লাগছে, দারুণ সুন্দর দেখতে। আমি আমার গাড়িটাকে একটু দূরে পার্ক করাচ্ছি যাতে পার্কিং চার্জটা না দিতে হয়। আপনারাও চেষ্টা করবেন সাইডে, দেখুন আমার গাড়ি ওখানে এসে গিয়ে দাঁড়ালো। তো চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যাক এবং রাজবাড়িটা আপনাদের দেখাই। পুরো আশপাশের এটাই হচ্ছে রাজবাড়ি ঢোকার মেন যে সদর দরজা। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কিন্তু মনে পড়ে যাচ্ছে তৎকালীন যে পুরানো ইতিহাস বা এই রাজবাড়ি সংক্রান্ত যা যা জিনিসপত্র সেগুলো আপনাদের সঙ্গে আমি চট করে শেয়ার করে নিচ্ছি। এই রাজবাড়ির যে ইতিহাস এবং রাজবাড়িটার কীভাবে পত্তন হলো, কীভাবে এই ধ্বংসাবশেষে পরিণত হলো, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখতে থাকুন এবং ভালো করে শুনুন, ততক্ষণ এই নাজারাটাও কিন্তু এনজয় করুন। চিল্কিগড় নামটা বেশ রোমাঞ্চকর। ভেবেছিলাম চিল্কিগড় রাজবাড়ি গিয়ে যেমন গড় পঞ্চকোটের মতন পুরনো কোনো গড়ের ধ্বংসাবশেষ দেখতে পাবো, তাই মনটা একটু উত্তেজিত ছিল। বড় রাস্তার উপরই রাজবাড়ির প্রবেশের বড় বড় তোরণদ্বার, ঢুকিয়ে একটা সামনে উন্মুক্ত প্রান্তর, বাঁদিকে পুরনো একটা বড় অশ্বত্থ গাছ, তাতে অনেক কিন্তু টিয়া পাখির বাসা আপনারা দেখতে পাবেন। এর পাশ থেকেই চোখে পড়ল 3-3টে মন্দির, পরিত্যক্ত সার্ভেন্টদের কোয়ার্টার, আউট হাউস এবং ডাইনে মূল রাজপ্রাসাদ, সব মিলিয়ে সুন্দর মনোরম পরিবেশ। প্রায় 300 বছর আগে জাম্বনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিং এবং চিল্কিগড় ছিল তার রাজধানী। চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির এবং এই রাজবাড়িটির রাজা গোপীনাথ সিংয়ের আমলই কিন্তু তৈরি। পুত্রহীন রাজার একমাত্র কন্যা সুবর্ণমণির সঙ্গে পরবর্তীকালে বিবাহ হয় ধলভূমের রাজা জগন্নাথ সিং দেওধলওয়ারে। 1765 সালে রাজা গোপীনাথ সিংয়ের মৃত্যুর পর চিল্কিগড়ের পরবর্তী রাজা হন জগন্নাথ সিং। ওনাদের পুত্র কমলাকান্ত দেও ধবলদের সময়ে চিল্কিগড়ের স্বর্ণযুগ বলে মনে করা হয়। তবে এই শতে রাজবাড়ির আরও একটু ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত, সেটি হলো ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিং এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই 1769 সালে ধল বিদ্রোহ কিন্তু ঘোষণা করেন। দুঃখের ব্যাপার, যেটি পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া হাতে এই বিদ্রোহ দমন করতে সফল হয়।
বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলা ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের পুরনো বেশ বড় এই রাজবাড়িটি। মূল প্রাসাদে রাজবাড়ির বংশধররা কিন্তু এখনও বসবাস করেন, সেখানে প্রবেশ কিন্তু নিষেধ। মুঘল ও ব্রিটিশদের মিলিত স্থাপত্য শৈলীতে এই দ্বিতল রাজবাড়িটির দেওয়ালে অন্যান্য কারুকার্যের সাথে বাংলা রীতির কল্পা আজও কিন্তু চোখে পড়ে। চত্বরের ভেতরে থাকা মন্দির তিনটির অবস্থাও খুব একটা ভালো না। এর মধ্যে সবথেকে বড় নবরত্ন মন্দিরটি হলো রাধাকৃষ্ণের। প্রধান ফটকের পাশেই মন্দিরটি শিবালয়, তবে সবচেয়ে ছোট মন্দিরটি কোনো দেবতাকে উৎসর্গ করা তার সঠিক জানা নেই। জগন্নাথ দেবের হলে হতে পারে, কারণ রাজবাড়ির বাইরে লোহার তৈরি বড় রথের কাঠামো রাখা আছে, তা কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম। দেখুন বন্ধুরা কি অবস্থা। বন্ধুরা, আপনাদের কি মনে পড়ছে গুপ্তধনের সন্ধানে বা দুর্গেশগড়ের গুপ্তধন, এই দুটো সিনেমার মধ্যে একটা সিনেমায় সেই যে শঙ্খটা ঠাকুমার হাত থেকে নিয়ে শঙ্খটা ওনারা চুরি করে এনে যে জায়গাটা রেখেছিলেন, আমার যতটা মনে হচ্ছে এই জায়গাটা কিন্তু এই শুটিংটা হয়েছে, যেখান থেকে সোনাদা, তারপর ঝিনুক এবং এরা কিন্তু ওখানে গাড়ি রেখে এধার দিয়ে আসছিল এবং এই জায়গাটায় কিন্তু ওই শঙ্খটা রাখা হয়েছিল এবং রেখে গুন্ডা বাহিনী ওর ভিতরে ঢুকে পড়েছিল। আমার যতটা থেকে মনে হলো মুভির শুটিংটা কিন্তু এই স্পটেই হয়েছে। যদি আপনারা এর বেশি কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। বন্ধুরা, এখন আমরা চলে এলাম ধেড়ুয়া বাজার। এবার চলে যাচ্ছি কংসাবতী যে নদী আছে, যেটা আপনাদের ক্ষীরাইয়ে দেখেছিলাম। যারা এখনো ক্ষীরাইয়ের ভিডিও দেখেননি, চট করে আই বাটনে দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। এই দেখুন, ব্রিজে উঠে পড়লাম। দেখতে পাচ্ছেন হাতি, এখানে সাইন দেওয়া আছে। এই হচ্ছে কাঁসাই নদী বা কংসাবতী নদীর ব্রিজ। এই দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমাদের ঝাড়গ্রাম সফরের আজকে 3 নম্বর গন্তব্যস্থান, সেটা হচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি কমপ্লেক্স। যেহেতু পার্সোনাল প্রপার্টি সেহেতু বন্ধ থাকে, তবুও দেখছি এবার রিকোয়েস্ট করে যে কী বৃত্তান্ত না বৃত্তান্ত আপনাদের জানাচ্ছেন। এই দেখুন, নো এন্ট্রি উইদাউট বুকিং, নো গ্যাদারিং নিয়ার গেট, এনকোয়ারি প্লিজ। ঝাড়গ্রাম রাজবাড়ি শাখা ডাকঘর। কী আছে স্যার, পুরো বন্ধ থাকে এটা? আচ্ছা, কারণ কোনো অকেশনে খোলা হয়? পুজোর সময়, দুর্গা পুজোর সময় আর রথের সময়। আচ্ছা আচ্ছা। আর যদি ঢুকতে হয় কিভাবে, কোনো প্রসেস নেই? ঢোকার কোনো নিয়ম নেই? থাকার জন্য করা যায়। কোনখানটা স্যার? এইখানটা ভিতরে গেস্ট হাউস। ওটা সরকার, ওটা আলাদা, এটা প্রাইভেট। এখানে অনলাইন থেকে বুক করতে হয়? আচ্ছা আচ্ছা। আরও দাদার কাছ থেকে দু একটা ইনফরমেশন পেলাম, থ্যাংক ইউ সো মাচ। উনি অনেক ইনফরমেশন আমাকে দিলেন রাজবাড়ি সম্পর্কে। যেহেতু ভিতরে যেতে পারছি না, অ্যালাউড নয় আমরা এখানে। লোকাল যাদের টিয়েবাড়ি হয়, বিয়ের ক্ষেত্রে আপনারা এখানে ভাড়া নিতে পারেন এই জায়গায়, তার জন্য ওই বুকিং করতে হবে। আর এটা হচ্ছে WBDCL বা সম্ভবত TCL, এটা হচ্ছে সমস্ত এই যে দেখুন গাড়ি একটা ঢুকছে, সম্ভবত এনারা কোনো অকেশনালি বা রাজবাড়িরই কেউ। এখন রাজবাড়ি কিন্তু বংশধররা থাকেন এখানে। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ঢুকছে রাজবাড়ি। এই হচ্ছে রাজবাড়িরই সম্ভবত গাড়ি ঢুকে গেল ভিতরে। দেখতে পাচ্ছেন ওপরটা। বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিলাম। চলুন তাহলে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এখান থেকে রওনা হওয়া যাক। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ঝাড়গ্রাম সফরের গন্তব্যের চতুর্থ যে ডেস্টিনেশন বা সেটা হচ্ছে গন্তব্যস্থল। সেটা কোথায়? ট্রাইবাল মিউজিয়াম বা আদিবাসীদের যে মিউজিয়াম আছে। খুব সুন্দর জায়গা, ঢোকার এন্ট্রান্সটা খুব সুন্দর। ঝাড়গ্রাম রাজবাড়ি ওখান থেকে একদম সামনেই, প্রায় ধরুন 500 মিটারের মধ্যে এটা কিন্তু পৌঁছে গেলাম, একদম সামনে, বেশি দূর না। এই দেখুন, ওটা হচ্ছে মেন রোড যাচ্ছে, ঠিক আছে, ঝাড়গ্রাম শালবনি রোড। আর ওটা দিয়ে সামনে এসেই কিন্তু আমরা প্রবেশ করে গেলাম আপনাদের ট্রাইবাল মিউজিয়াম। এবার মিউজিয়ামে আসবার পর আমি একজন কাকুকে পেলাম, ওনাকে জিজ্ঞাসা করছি এখানে একটা নতুন গেস্ট হাউসের একটা এস্টাবলিশমেন্ট হয়েছে, আপনাদের থাকার জায়গা এবং কোথায় কীভাবে থাকবেন সেটা কিন্তু ওনার কাছ থেকে চটপট করে জেনে নিন। আসুন। ও নমস্কার কাকু, আপনার নাম কি? আমার নাম বাদল প্রামাণিক। আচ্ছা, এখানে থাকার কি ব্যাপার আছে আর কখন কখন আসা হবে, কি ব্যাপার একটু ডিটেলস যদি বলেন। আপনি যখন তখন আসতে পারেন, সব সময়। আচ্ছা, আমাদের সব আপনার অনলাইন বুকিং হয়। অনলাইনের ওয়েবসাইটটা কি আছে? wbfdc.net।
আচ্ছা, এখান থেকে মানুষ অনলাইনে যেতে বুকিং পারবেন করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর যদি অফলাইনে কি বুকিং করতে চান? অফলাইন হয় না। হবে না, এখানে এসেও বুকিং হবে না, এখানে অনলাইনে করতে হবে। অনলাইনে করেই আসতে হবে। আচ্ছা, চার্জেস কি আছে? 3360 টাকা আমাদের একই চার্জ। 3360। হ্যাঁ। আচ্ছা, কতগুলো কি রুম আছে? 6টা রুম আছে। টোটাল 6টা। আর খাওয়া দাওয়া কি ইনক্লুডেড? না, সব আলাদা। 3360 টাকা শুধু রুমটা পাওয়া যাবে, খাওয়া দাওয়া কি? হ্যাঁ, আচ্ছা সব খাবার পাওয়া যায়। আচ্ছা, তো বন্ধুরা শুনে নিলেন, কাকু সমস্ত ডিটেলস দিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে, খুব সুন্দরভাবে সমস্ত ডিটেলসটা বলে দিলেন। যদি এর বেশিও কিছু আপনাদের জানার থাকে তাহলে উনি যে ওয়েবসাইটটা বলে দিলেন, দেখুন এখন এই দেখুন BFBC.net কারেক্ট, এই নিচে যাচ্ছে, এই ওয়েবসাইটে ক্লিক করুন। ওখান থেকে আপনারা বুকিং করে অনলাইনে চটপট করে চলে আসতে পারবেন আপনার ট্রাইবাল মিউজিয়াম। এত সুন্দর পরিবেশের মাঝে, সবুজায়নের মাঝে আপনারা কিন্তু থাকতে পারবেন। এবং এই হচ্ছে গেস্ট হাউসটা। দুঃখিত বন্ধুরা, আমি দেখাতে পারলাম না, কারণ কাকু বললেন সমস্ত রুম বুকড হয়ে আছে, নাহলে উনি আমাকে একটা দেখাতেন খুলে আর কি রুমসগুলো কেমন আছে। কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন সাঁওতালদের সমস্ত ধরনের ধর্মীয় রীতিনীতি যা যা আছে সেগুলো সব কিন্তু ডেপিক্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই ধর্মীয় জীবন সাঁওতালদের কি ছিল বা কি আছে। সাঁওতালদের পাতা নৃত্য, সাঁওতালদের বাহা নৃত্য, তারপর হচ্ছে বুন্ডারি নৃত্য, এই ধরনের কত কিছু দেখতে পাচ্ছেন। মুন্ডাদের ডাং নৃত্য, লোধাদের চাং নৃত্য। এই যে লোধাশুলি জঙ্গল আমরা দেখি, ওটা হচ্ছে লোধা। দেখতে পাচ্ছেন প্রদীপ থেকে আরম্ভ করে শাড়ি টাড়ি সমস্ত কিছু আছে। বাঁশের বাঁশি নিয়ে সাঁওতাল শিল্পীরা বাজাচ্ছেন। এটা হচ্ছে অস্ত্রশস্ত্র ও গৃহস্থালী। আমরা বলি না তীর কাঁড়ার নিয়ে আসছে, এই হচ্ছে কাঁড়িয়া। ওই যে ভিতরে তীর আছে, এই যে তীর, এগুলো কুলো থেকে আরম্ভ করে কত কিছু আছে। সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, বিরসা মুন্ডা এবং এরা, সিধু কানু। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু, ঢোল মৃদঙ্গ থেকে আরম্ভ করে মাদল, বড় বড় মাদল। সিধু কানুর বাড়ি, এই যে সিধুর বাড়ি। বাদ্যযন্ত্র, ওনারা যে সমস্ত জিনিসপত্র কিন্তু বাজান, এখানে সবই দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে জীবন ও জীবিকা, কি কি কাজ করে ওনারা জীবন জীবিকা পালন করেন। এই দেখুন কোদাল থেকে আরম্ভ করে দা, তারপর এখানে লাঙল, সমস্ত কিছু আছে। তাই দেখুন এখানে খেজুর রস সংগ্রহ করা হচ্ছে। এই যে ওয়াও, এটা হচ্ছে বিখ্যাত, দেখতে পাচ্ছেন যে ছৌ নাচ, পুরুলিয়ার বিখ্যাত। তারই যে মুখোশ হয়, সেই মুখোশগুলো কিন্তু এখানে রাখা আছে বড় বড়, যেগুলো পরে ওনারা নৃত্য করেন আর কি। দেখুন এখানে গরুর গাড়ি, তো সুন্দর বন্ধুরা, দারুণ সুন্দর লাগছে। এখানে দেখুন পুরো ছৌ নাচ করবার সময় যে বেশভূষাটা পরতে হয়, দেখুন। বন্ধুরা আপনাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি আমি ভিডিও, সেটা হচ্ছে যারা এই ভিডিও দেখছেন, যারা ঝাড়গ্রাম আসছেন, আপনাদের যে কোনো সময় আসুন, যে কোনো সিজনে আসুন, চিন্তার কোনো ব্যাপার নেই। আপনাদের কত টাকায় কোন কোন জায়গা, লোকাল সাইট সিন, কোন কোন প্লেসেস, সমস্ত খুঁটিনাটি ঘোরা যাবে এবং সেই ইনফরমেশান পাওয়া যাবে। তার জন্য আমরা পেয়ে গেছি এক কাকুকে। উনি বললেন আমি সমস্ত ইনফরমেশান জানি এখানকার, আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। চটপট যাই কাকুর কাছে এবং জেনে নিই আশপাশের সমস্ত জায়গা এবং তাদের সমস্ত বৃত্তান্ত, কিভাবে যাওয়া যায় এবং কত টাকাই বা লাগে। চলুন যাওয়া যায়। নমস্কার, আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ সিংহ। আচ্ছা, তো কি ব্যাপার আছে আশপাশের এবং কোন কোন জায়গা আমাদের দর্শক বন্ধুরা যেতে পারেন যদি একটু বলেন। এখানে ঘোরার জন্য জায়গা আছে, ধরে রাখুন এখানে কনক দুর্গা মন্দির আছে, আচ্ছা ভগ্ন রাজবাড়ি চিল্কিগড় আছে, আচ্ছা ঠিক আছে, হুম, ডুলুং নদী আছে, আচ্ছা তারপর হচ্ছে আপনার এই দাঁড়িয়ে আছে ট্রাইবাল মিউজিয়াম আছে, আচ্ছা। ঠিক আছে, তারপর আপনার হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি আছে, আচ্ছা তারপর হচ্ছে আপনার সাবিত্রী মন্দির আছে, আচ্ছা, রামকৃষ্ণ মিশন মন্দির আছে, হুম, তারপর আপনার হচ্ছে মিনি জু আছে, মিনি জুটা যেটা ডিয়ার পার্কটা, ডিয়ার পার্কটা। ডিয়ার পার্কটা, আচ্ছা। এগুলো হচ্ছে আপনার কি জানেন তো, একদিনের মধ্যে পুরোটা দেখা হয়।
আচ্ছা। তারপর আরো ভিউ আছে, ওগুলো আপনার টাইম লাগবে, ওগুলো আচ্ছা। ধরুন তারপরের দিনও দেখতে পারেন। হ্যাঁ। ঠিক আছে, এইবার ধরে রাখুন তারপর আছে খোয়াব গা আছে। আচ্ছা। ঠিক আছে, হুম। আর আপনার হচ্ছে বিশ্বযোদ্ধান আছে, তারপর আপনার হচ্ছে ফিশ গার্ডেন আছে, হুম। তারপর পঞ্চবটী সরোবর আছে। আচ্ছা। অনেক কিছু জিনিসই আছে ঘোরার মতো। আচ্ছা যেরকম ধরে রাখুন ঘোরার জন্য অরণ্য সুন্দরী মানে খুবই ভালো ভালো জায়গা আছে। আচ্ছা, তো লোক যারা দর্শক বন্ধুরা আসছেন কদিনের প্ল্যান করে আসলে খুব ভালো হয়? মানে আমি যেটা বললাম ওইটা একদিনে দেখায়, আর আচ্ছা। যদি প্ল্যান করতে হয় দুদিনে খুব ভালোভাবে ঘোরা। দুদিন খুব ভালোভাবে ঘোরাবে, খুব তবে ভালো দুদিন হবে। হাতে রেখে আসাটা খুব বেটার হবে। হ্যাঁ, পরের দিন হ্যাঁ, আবার local। ট্রেন ধরে চলে যাবে, মানে 3 দিন। আর এই স্পটটা হচ্ছে আপনার মানে টোটোই করে ঘুরলে কি আপনি সব কিছু দেখতে পাবেন, দেখতে আপনি পাবেন। চোখের মধ্যে। আচ্ছা। মানে আস্তে আস্তে যাবেন, সব কিছুটাই দেখতে পাবেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা, তো আপনার যদি ফোন নাম্বারটা দিয়ে দেন দর্শক বন্ধুদের জন্য খুব ভালো হয়। ঠিক আছে, আমার ফোন নাম্বার হচ্ছে 9932 আচ্ছা 920012। আপনারা আসুন, খুব ভালোভাবে ঘুরিয়ে আমি দেখিয়ে দেবো। আপনি থাকেন ঝাড়গ্রাম স্টেশনের কাছে? আমি স্টেশনের মধ্যেই থাকি। ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা আর যদি কেউ আসার থাকে তাহলে মোটামুটি আমাকে একদিন বা দুদিন আগে থেকে কল করবেন, আচ্ছা। আপনার সব কিছু ব্যবস্থা আমি আর করে দেব। থাকবার ব্যবস্থা আপনিও করে দিতে পারবেন, সব, তাই তো? সব, থাকবার সব। জায়গাটাকে হ্যান সব, পিকনিক সব। স্পট এখানে আশপাশে কিছু আছে এরকম? হ্যাঁ, পিকনিক স্পটও আছে। আচ্ছা। আপনার যেরকম ক্রিস গার্ডেন আছে, আচ্ছা মিনি জুতে আছে, আচ্ছা। তারপর চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে আছে, আচ্ছা ওগুলো তো আছে। আচ্ছা। পিকনিক স্পটে অনেকগুলোই আছে আর কি। আচ্ছা, তো এগুলো সব আপনারা ব্যবস্থা আসুন। আপনি করে দিতে পারবেন? ঠিক, হ্যাঁ, সবই করে দেবো। আপনারা আসুন, সুন্দরভাবে দেখুন আমাদের অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। ঠিক আছে, অবশ্যই। খুব ভালোভাবে দেখি। তো বন্ধুরা, কত সুন্দর ইনফরমেশান পেয়ে গেলাম, আপনাদের সমস্ত কিছু শেয়ার করলাম। ওনার ফোন নাম্বারটা দেখুন এখন দিয়ে দিচ্ছি আমি। ফোন নাম্বারটা আমার ভিডিও যে ডেসক্রিপশান আছে ওটা প্লিজ ওপেন করবেন, প্রত্যেকবার অনেক ইনফরমেশান থাকে ওখানেও। ফোন নাম্বার দেওয়া থাকবে, ওনার নাম দেওয়া থাকবে, এবং টোটো করে আশপাশটা সমস্ত জায়গা দুদিনে কীভাবে ঘুরে দেখবেন সেটা উনি কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ বিবরণ দিয়ে দিলেন। এরপরও যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে নিচে জানাবেন, আমি কিন্তু আপনাদের সহায়তা করার জন্য অলওয়েজ তৎপর থাকি। চলুন বন্ধুরা, এত ইনফরমেশান নিয়ে এবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমাদের যাওয়া যাক, এবং চটপট আগে গিয়ে লাঞ্চটা সেরে ফেলি, পেট পুজো করাটা দরকার। বন্ধুরা, এখন দুপুরের 2:30 তো পেটে তো খিদে প্রচুর পেয়ে গেছে। তো গাড়ি নিয়ে আস্তে আস্তে রঘুনাথপুর মোড়ের কাছে, কলেজ মোড়ে এসে দেখতে পাচ্ছেন, রঘুনাথপুর কলেজ মোড়ের কাছে আমরা বিরিয়ানির দোকান এবং রেস্টুরেন্ট ভালো ভালো পেয়ে গেলাম। একদম অনেকগুলো রেস্টুরেন্ট পরপর সাজানো। তো এখানে খাওয়া দাওয়াটা চলুন চট করে সেরে নিই। ঠিক আছে, এখানে অনেকগুলো পর এই রাস্তায় দেখতে পাচ্ছেন প্রচুর হোটেলস আছে। ইনফ্যাক্ট আমরা এখন ঢুকছি পেটুকে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আগে। বন্ধুরা, লাঞ্চ চলে এলো, চিকেন বিরিয়ানি সঙ্গে রায়তা। এই টেকনিকটা খুব ভালো লাগলো, আর এখানে পুরো মেনু কার্ড আছে পেটুকের একদম। তো চলুন বন্ধুরা, লাঞ্চটা খাই এবং টেস্ট করে দেখি, এবং আপনাদের জন্য শেয়ার করবো বিরিয়ানিটা কেমন ছিল। বন্ধুরা, এখন 3টে বাজে দুপুরবেলা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। পেটটা বুঝতেই পাচ্ছেন, ভোজন কমপ্লিট, পেট পূজাও কমপ্লিট। 3টে বাজে, এবার পেটুকের খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আপনাদের রিভিউ দিয়ে দিই। বিরিয়ানিতে যদি রেটিং দিই আমি বলবো 8.5 আউট অফ 10। খুব সুন্দর ছিল। 120 টাকা করে প্লেট, 2 প্লেট খাওয়া দাওয়া বিরিয়ানি 240 টাকা। সঙ্গে রায়তা ছিল, চিকেন, তার সঙ্গে ডিম সেদ্ধ, একটা বড় আলু, আর বিরিয়ানি রাইসটা অসাধারণ, কোয়ালিটি খুব সুন্দর। তো রেকমেন্ডেড, যদি আপনারা ঝাড়গ্রাম আসেন অবশ্যই কিন্তু এসে পেটুকে খাওয়া দাওয়া করে যেতে পারেন, লাঞ্চ কিংবা ডিনার যাই হোক। চলুন এবার এখান থেকে বেরিয়ে গিয়ে সামনে দেখা হচ্ছে পরবর্তী আমাদের গন্তব্য। বন্ধুরা, দেখতে পাচ্ছেন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, একদম পুরো কাজু গাছ। এই দেখুন আশপাশে লাল মাটির রাস্তা, তার সঙ্গে এত সুন্দর কাজু বাগান, আশপাশে ভর্তি পুরো কাজু বাগান। বন্ধুরা, এখন পিছনে কাজুর বাগান। আমি আর লোভ সামলাতে পারলাম না, আমার দাদাকে বললাম যে গাড়িটা একটু দাঁড় করান, আমরা কাজু বাগানে যাব। কাজুটা বাগানটা একবার দেখুন খালি, আমি আপনাদের দেখাবো বলে আমি চট করে গাড়ি থেকে খালি একবার নেমে পড়লাম, কারণ লিটারেলি এই ধরনের জায়গায় না বন্ধুরা লোভ সামলানো খুব মুশকিল, বিশ্বাস করুন। এত সুন্দর কাজুর বাগান দেখুন খালি, কত সামনে থেকে দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ফুল, দেখতে পাচ্ছেন কাজু ফুল। এ থেকেই কাজু মানে ফল তৈরি হয়, সেই ফলের ভেতরে আর কি কাজু থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ঘন জঙ্গল, এই দেখুন শুধু কাজুর বাগান আশপাশটায়, বিরাট বড়। সামনে পুরো একদম যতটা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে কাজুর বন যাকে বলে। একদম এত সুন্দর জায়গা। এধারে সামনে দেখতে পাচ্ছেন উইডিপি, এধারে লাল মাটির রাস্তার পাশেই কাজু বন। অসাধারণ কম্বিনেশন, এত বিউটিফুল লাগছে। আপনারা এই ভিডিও দেখে যারা একদিনের সফরে ঝাড়গ্রাম আসছেন
প্লিজ আগেকার দিন আমাদের যেই মাস্টারের খাতায় অ্যাটেন্ডেন্স থাকতো, উপস্থিত স্যার, প্রেজেন্ট স্যার বলতাম, আপনারাও প্লিজ কিন্তু এটা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবেন যারা আমার ভিডিও দেখে এই ঝাড়গ্রাম আসছেন এবং এই ধরনের সফরে আপনারা আসছেন। অবশ্যই নিচে কমেন্টে লাগাবেন দাদা আমি এলাম বা ভাই আমি এলাম, এইভাবে একটু বলে দেবেন প্লিজ, তাহলে অ্যাটেন্ডেন্সটা পড়ে আর আপনারা কতজন দেখছেন সেটাও কিন্তু জানা যায়। চলুন বন্ধুরা, দেরি করবো না, আগে যাই। বন্ধুরা, আমাদের একদিনের সফরে ঝাড়গ্রামে আমাদের আজকের পঞ্চম বা চতুর্থ যে কোনো একটা কনসিডার করতে পারেন। যদি ডুলুং নদীটাকে ধরেন একটা গন্তব্যস্থান হিসেবে, তাহলে চলে এলাম এখন, পিছনেই দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের, এটা রিভিল করবো না এখন সিক্রেটটা, সেটা হচ্ছে খোয়াব গ্রাম। ঠিক আছে, খোয়াব গাঁ বা খোয়াব গ্রাম। খোয়াব মানে এটা একটা উর্দু শব্দ বা হিন্দি শব্দ বলতে পারেন। খোয়াব শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন বা ভিতরের যে আমাদের ভাবনা আছে সেই ভাবনার যে প্রস্ফুটন সেটা কিন্তু এই গ্রামের মধ্যে গেলেই বোঝা যাবে। চলুন ভিতরে যাওয়া যাক, আর এই শব্দটার মানে কিন্তু খুঁজতে যাই। চলুন ভিতরে। তো এই হচ্ছে এন্ট্রান্স বা মেন মূল ফাটক, যেটা সুন্দর করে ছোটো ছোটো টায়ারে কালার করে যে দেওয়া আছে, ওপরে বটলসে কিছু ছবি ডেপিক্ট করা আছে। এখান থেকে বোঝা যাচ্ছে ওদের যে কি বলবো চিন্তনটা বা মননটা, সেটা এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। ওই জন্যই সম্ভবত গ্রামটার নাম হচ্ছে খোয়াব গ্রাম। এই দেখুন বন্ধুরা, এই খোয়াব গ্রামের প্রথম বাড়ি থেকেই দেখতে পাচ্ছি, এই দেখুন কত সুন্দর সুন্দর সব ছবি আঁকা আছে, দারুণ। এই দেখুন, একে তো মাটির হচ্ছে দোতলা, ঠিক আছে, সেটাই হচ্ছে একটা বিরাট বড় পাওনা। তার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। এই দেখুন, এখানে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, এখানে মাখন চুরি টুরি করে খাচ্ছেন, দারুণ সুন্দর। তো বন্ধুরা, এখন চলে এলাম খোয়াব গ্রাম, আপনাদের যেমন দেখালাম। তো এখানেই চালচিত্র একাডেমি বলে একটা ছোট জায়গা আছে, ওখানে একজন ভদ্রলোককে পেয়ে গেলাম। তো উনি এই সম্পর্কে খোয়াব গাঁ টোটালি যেটা আছে, এই কনসেপ্টটা সম্পর্কে কি ডিটেলসে একবার চট করে চলুন জেনে নিই। তার সঙ্গেও আরও একটি কিন্তু আকর্ষণীয় জিনিস থাকবে, ওনাদের হাতে বানানো বিভিন্ন ধরনের ছোট 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 ক্ষুদ্র, মানে কি বলবো, কুটির শিল্প বলতে পারি। চলুন ভিতরে যাওয়া যাক, ওনার সঙ্গে কথা বলে নিই চটপট। তো নমস্কার কাকু, আপনার নাম কি? কমল মাহাতো। আচ্ছা, তো এই খোয়াব গাঁ এই ব্যাপারটা সম্পর্কে যদি একটু দর্শকদের ভালো করে বলেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এই আপনাদের কনসেপ্টটা কি আছে? কনসেপ্টটা বলতে আমাদের এইটা 2018 থেকে চালু হয়েছে, শুরু হয়েছে। এখানে মেনলি দেওয়ালের কাজ, হাতে ছবি, হাতের কাজ, আর এইসব ইত্যাদি সব ছবি আঁকা টাকা এইসব কিছু। আচ্ছা, আর বাকি সব কাটাম পুটুম হাতের কাজ, আচ্ছা, এসব এখানে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, মানে এখানে সব প্রত্যেকটা বাড়িতেই শিল্পীরা আছেন, তারা যে যার নিজের বাড়িতেও ছবি আঁকেন আর এই কাজগুলোও করেন। আর এগুলো আপনারা কোথাও বিক্রি করেন? আর মেলা এখানে যারা বাইরে থেকে পর্যটক রাখেন, আচ্ছা, ওনারাই নিয়ে যান। তো আপনারা যারা আসছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের নিজেদের মতো যতটা পারবেন এনাদেরকে একটু সাহায্য, যে কোনো ধরনের সাহায্য একটু করে যেতে। তাতে কি হয়, এই যে শৈল্পিক সত্তা ভিতরে যেটা ওনাদের আছে, এটাকে কিন্তু আমরা তো কিছুভাবে কিনতে পারি না পয়সা দিয়ে সমস্ত জিনিস, জাস্ট আমরা একটু শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি ওনাদের এই শৈল্পিক সত্তার উপর। চলুন চট করে দেখাই ওনাদের হাতের তৈরি কত সুন্দর সুন্দর কাজগুলো, যেগুলো আপনারা আশপাশের মেলায় কিন্তু পাবেন না, এনাদের এখানেই পাবেন। দেখিনি আপনাদের, এই দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট কাজ, দেখুন খালি হাতে। অর্ডার দেওয়া হয়েছে, তো সেটা এখন এখানে বানিয়ে দিচ্ছেন দাদা। তো দেখুন কি সুন্দরভাবে বানাচ্ছেন, পরিষ্কার করছেন। এটা আমি নিলাম আর কি, আমার প্রথম থেকে এটা খুব পছন্দ। এই দেখুন দাদা বানাচ্ছেন এখানে। আরও অনেক ধরনের, এই দেখুন পুরো কাজ করে আছে, আমড়া থেকে আরম্ভ করে কীভাবে কী করছে ছোট ছোট বোনেরা এবং এরকম ধরনের শিল্পীরা। দেখুন দাদা, আপনার নাম কি? আমার নাম ষষ্ঠীচরণ আহির। আচ্ছা আচ্ছা, এখানে এই লাইনে কতদিন আছেন, এইটা করছেন? হলো 8-10 বছর। 8-10 বছর এই খোয়াবগ্রাতেই আছেন? হ্যাঁ। এই ধরনের জিনিস বাইরে বিক্রি করেন মেলায় টেলায় কোথাও? না, মেলায় যায় না, এখানে এসেই কিনতে হবে। এইটা একটা খুব ভালো জিনিস, মানে এখানে এই জন্য আমি কাউকে পাইকারি দিই না। আচ্ছা, অতিথি আসুক, গ্রাম ঘুরে ভিজিট করে দেখুক, তার গ্রাম ঘুরে দেখুক, জিনিস নেক চা না নেক, গ্রামের মানুষের সঙ্গে গল্প টল্প করুক। বাহ,
খুব সুন্দর, এটাই আমি খুব সুন্দর, খুব সুন্দর, এই কথাবার্তাগুলোই খুব সুন্দর। আমরা দিয়ে বানিয়েছো, আর কি কিভাবে বানিয়েছো? এটা এমসিল আর একটা এমসিল ভেতরে তার দেওয়া আছে। ও আচ্ছা, তার দিয়ে এমসিল দিয়ে বাগিয়ে এটা করেছো। আর এটা হচ্ছে তোমার বাঁশের, তাই তো? আর এই যে লেখাটা লিখেছো পেনে করে, তুলি দিয়ে। আচ্ছা, এগুলো সব তোমরা নিজেরাই করছো? হ্যাঁ। বাহ, খুব ভালো, দারুণ সুন্দর। আর এইটা কিভাবে করা হয়েছে? এটা এটা স্লেট কেটে কেটে বানিয়েছে। কত সুন্দর দেখুন বন্ধুরা, খুব সুন্দর। বন্ধুরা আপনারা অবশ্যই খোয়াবগা আসুন এবং এক্সপ্লোর করুন জায়গাটা, খুব সুন্দর জায়গা। শুধুমাত্র বাইরের বাড়িগুলোয় যে ছবি আঁকা আছে সেগুলো দেখে চলে যাবেন না, এই ধরনের জায়গাগুলো এক্সপ্লোর করুন। ভেতরগুলো এই সমস্ত জিনিসপত্র যেগুলো ওনারা তৈরি করেছেন বা ছোটো ভাই বোনেরা বানিয়েছে সেগুলো দেখুন। যদি কোনোটা পছন্দ হয় আপনারা অবশ্যই এখান থেকে পারচেস করে নিয়ে যান। আর কি বলবো, আসুন অবশ্যই খোয়াবগা, খুব সুন্দর একটা দারুণ সুন্দর জায়গা। আর এলে এখানকার শিল্পীদের একটু সাহায্য করতেও কিন্তু ভুলবেন না। বন্ধুরা খোয়াবগা ঘোরা হয়ে গেল এবং এখানকার নিদর্শন হিসেবে একটা ছোট গিফটসও নেওয়া হয়ে গেল বাড়ির জন্য। দারুণ সুন্দর গিফট। একটা শিল্পীকে শুধুমাত্র পয়সা দিয়ে সাহায্য না করে তার থেকে কিছু জিনিসপত্র নিলে উনি অনেক বেশি খুশি হন। তো খুব ভালো হলো এবং আশপাশের জায়গাটাও খুব সুন্দরভাবে ঘোরা হলো। চলুন বন্ধুরা এবার যাওয়া যাক। বন্ধুরা তাহলে একদিনের ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখন চলে এসেছি কোথায়? ঝাড়গ্রাম স্টেশন, দেখতেই পাচ্ছেন। তো ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আপনাদের কেমন লাগলো সত্যি কিন্তু জানাবেন। আপনাদের জন্য মেহনত করে এত দূরে দূরে এসে এই ধরনের ভিডিওস বানানো, তাছাড়া আপনারা এই একদিনের ট্যুরটা এত সুন্দর আমাকে রেসপন্স দিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন, তাই এই ভালোবাসার একটু কাঙ্গাল হয়ে উঠেছি, বুঝতেই পারছেন। আর আরেকটা যেটা বললাম, আপনারা যারা আসছেন তারা কিন্তু প্রেজেন্ট বা এসেছিলাম দাদা এটা কিন্তু বলে প্লিজ কমেন্ট করবেন, তাহলে একটা অ্যাকনোলেজমেন্ট পাওয়া যাবে আপনারা যতজন এসছেন বা যতজন এই জায়গাটা ভিজিট করেছেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে লাইক করে দেবেন এই ভিডিওতে আর পাশে থাকবেন যেমন আপনারা পাশে আছেন। আর নতুন কোন ভিডিও আরও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন বন্ধুরা বিদায় নেব, দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো পর্বে, এইভাবেই আরও এক নতুন জায়গার খোঁজ দিতে আপনাদের সঙ্গে। বাই বাই, সাবধানে থাকবেন, টেক কেয়ার, ভালো থাকবেন, ভালো রাখবেন।